ভালো লাগছে না কিছু। আরে ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ, বাজার থেকে কিছু কেনার ছিল আমার। ম্যাম, আমাকে ডাকতে পারতেন, আমি আসতাম। আমি আসি বা তুমি আসো, তাতে কি এসে যায়? বিষয়টা তো কাজ হওয়া নিয়ে না। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। মা হলেন জননী, তিনি মমতার প্রতিমূর্তি। আমরা এটাই বলি বন্ধুরা। কীর্তি, বাবা, পড়াশোনা করছিল আমার সোনামা। গুড গুড। বাবা তুমি চলে যাচ্ছ? হ্যাঁ মা। বাবা তুমি এতদিনের জন্য চলে যাও না, যে তোমার সঙ্গে ঠিক করে কথাও হয় না, তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না। মা, তুই তো ভালো করে জানিস সমুদ্রের মাঝখানে কখনো কখনো নেটওয়ার্ক থাকে না। আর দেখিস এবারে এই 6 মাস এত তাড়াতাড়ি কেটে যাবে তুই বুঝতেই পারবি না। কিন্তু তুই কিন্তু মন দিয়ে পড়াশোনা করবি, আর গতবারে যে নাম্বার পেয়েছিলি তার থেকে বেশি নাম্বার পেতে হবে। মেক ইওর বাবা প্রাউড, ওকে? হ্যাঁ বাবা, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে। শিওর মা। বাই, গুড নাইট। গুড নাইট। শোনো, দেখো না আমি তোমার জন্য কি এনেছি। এটা কি রঙের শার্ট নিয়ে এসেছো? তুমি তো জানো যে আমি এসব রঙের শার্ট পরি না। এখন এই বয়সে আমাকে এসব রং মানায় না। রঙের সাথে বয়সের কি সম্পর্ক? শীতল, একটা বয়সের পরে মানুষকে সেই বয়সের সঙ্গে মানানসই পোশাক পরতে হয়। আমি বলছি তুমিও এটাই করো, নইলে লোকে বলবে যে মেয়ের থেকে বেশি মা ফ্যাশনেবল। শীতল, কালকে আমি জাহাজে চলে যাচ্ছি। আগামী 6টা মাস আমাদের দেখা হবে না। তোমার কথা খুব মনে পড়বে। ছাড়ো তো আমায়, এই বয়সে এইসব করা না মানায় না। আমি ঘুমোতে যাচ্ছি। এইভাবে তোমাকে আমি শুতে দেব নাকি? এটা তো ঠিক আছে, কিন্তু এখন না আমার 25,000 টাকা দরকার। 25,000? কেন? আমার জন্য চাইছি না তো, দিন দিন তোমার মেয়ে চাহিদার লিস্টটা যেভাবে বড় হচ্ছে যে আমার সব সময় টাকার প্রয়োজন হয়। ঠিক আছে। এই নাও, একটু বুঝে খরচা করো। আর এর হিসাব কীর্তি কোথায়? ওর ঘরেই আছে হয়তো। কীর্তি, মা কীর্তি। বাবা তুমি চলে যাচ্ছ? হ্যাঁ মা, আর তোমার পরীক্ষা এগিয়ে আসছে, তাই বলছি পড়াশোনায় মন দাও, হই হুল্লোড় নয়। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি আর করণ মিলে একসঙ্গে পড়াশোনা করব। আমি তোমার করণের সঙ্গে ঘোরাফেরাটা একদম পছন্দ করি না। ওর সঙ্গে মেলামেশা শুধু পড়াশোনা পর্যন্ত সীমিত রেখো, বুঝেছো? বাবা তুমি তো করণের পিছনেই পড়ে গেছো, তুমি যেমনটা ভাবছো ততটাও খারাপ নয়। দেখো, আমি আজ পর্যন্ত তোমাকে কোনো ব্যাপারে বাধা দিইনি, কিন্তু করণকে আমি পছন্দ করি না,
মানে করি না। দেখ মা, একটা কথা মনে রাখবি, এই বয়সে ছেলে মেয়েরা নানা রকম ভুল করে, আর আমি এটা চাই না যে তুই অন্য ছেলে মেয়েদের মতো একই ভুল করিস। তোর বয়স এখন পড়াশোনা করার, নিজের পড়াশোনার দিকে কনসেন্ট্রেট কর, ঠিক আছে? ওর খেয়াল রেখো তুমি। এটাও কি বলার দরকার হয় বুঝি? আর ওকেও বলো যেন আমার দিকে লক্ষ্য রাখে। রাজা, হ্যাঁ স্যার। আমার জিনিসপত্র গাড়িতে তোলো। হ্যাঁ। শ্যাম, বাড়ির খেয়াল রাখিস। হ্যাঁ স্যার। দেখ, কীর্তি আর শীতল বাড়িতে একা আছে, তাই তুই রাজার সঙ্গে সার্ভেন্ট কোয়ার্টারেই থেকে যাস। ওকে স্যার। মা, সকাল 10টা বাজে, এটা কোনো সময় এগুলো খাবার? আমার যখন ইচ্ছে হবে আমি খাবো, সকাল 10টার সময় কিংবা রাত 10টার সময়, বুঝলি? আমাকে বেশি জ্ঞান দিস না। আমার আমার তোর পারমিশনের দরকার নেই। তুই তুই কলেজে যা। তুই 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 যতটা সহ্য করতে পারো ততটা খাও না। মুড খারাপ করবি আমার? তোর বাবা বলেছিল না যে তুই ওই ছেলেটা থেকে দূরে থাকবি? আমি জানি না বুঝি তুই বাবাকে লুকিয়ে কি সব করে বেড়াস? আমি সব জানি। ওই ছেলেটার সঙ্গে দেখা করিস তো তুই? তো দেখা কর না, তুই আনন্দ কর, আর আমাকেও আনন্দটা করতে দে। গো না, গো। ইয়ার অলোকা, জীবনটা ভীষণ বোরিং হয়ে গেছে রে। এই অবনীশ আজকাল 80 বছরের বুড়োর মতো কথাবার্তা বলে রে। এখন তো আমার শপিং নিয়ে ওর প্রবলেম হয়। আর যেদিন থেকে অবনীশ বাইরে গেছে সেদিন থেকে কীর্তিও একদম ওর মতো হয়ে গেছে। ছোট ছোট ব্যাপারে আমাকে কথা শোনায় মেয়েটা। জীবনটা একদম বোরিং হয়ে গেছে আর ভালো লাগছে না কিছু। আরে ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ, বাজার থেকে কিছু কেনার ছিল আমার। ম্যাম, আমাকে ডাকতে পারতেন, আমি আসতাম। আমি আসি বা তুমি আসো, তাতে কি এসে যায়? বিষয়টা তো কাজ হওয়া নিয়ে না। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি।
যাওয়া যাক। আজ ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ভালো হয়েছে বাবা। কতদিন হয়ে গেল সিনেমা দেখিনি। হ্যাঁ ঠিক বলেছিস, চল না একটা সিনেমা দেখে আসি। না না, আমি যদি যাই না তাহলে বাবা খুব রাগ করবে। আর এই যে মিস্টার করণ, উনি না আমাকে তোমার থেকে দূরে থাকতে বলেছে, আর এটাও বলেছে যে ছেলেদের সঙ্গে শুধু পড়াশোনার কথা বলবে। আচ্ছা আর কি কি বলেছে তোর বাবা আমার ব্যাপারে? আর কিছু নয়, শুধু তোমার সঙ্গে না পড়াশোনার কথা বলতে বলেছে। তোমরা জানো, আমার না মাঝে মাঝে খুব ভয় করে যে আমি যদি কাউকে কখনো ভালোবাসি আর বাবা জানতে পেরে যায়, তাহলে উনি আমাদেরকে গুলি করে দেবে, তাই না? ভালোবাসা? কোন পাগল ছেলে তোকে ভালোবাসবে বলতো? কারণ মর খাবি তুই। के पास है वही चीज तो इसके पास है। ये हमें नहीं जानना है, हमें तो ये लौंडा बहुत पसंद है, बहुत ही चिकना है, ऐसे थोड़ी छोड़े छोड़ो ना, छोड़ो आराम से, ये दोनों को बाहर करो। মা, টিভির ভলিউমটা একটু কম করো না। ये हमें नहीं जानना है, हमें तो ये लौंडा এই প্রোগ্রামটার পরে করছি আমি। মা প্লিজ, আমার সামনে এক্সাম। আমি না তোর এক্সাম নিয়ে একেবারে ভাবছি না। আমার টিভি, আমার রুম, আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই করব। আমাকে কিছু বলার কোনো অধিকার নেই তোর, বুঝলি? গেট আউট। কি ধরনের মা তুমি? মায়েরা নিজেদের বাচ্চাকে পরীক্ষার জন্য পড়তে বলে, তাদের খেয়াল রাখে, কিন্তু তোমার তো আমার কোনো খেয়ালই নেই। তুমি শুধু নিজের কথা ভাবো। আজ পর্যন্ত আমাকে পড়ায় কোনো সাহায্য করোনি, না আমার স্কুলের ফাংশনে এসেছো, না আমার স্পোর্টস দেখতে। তুমি শুধু নিজের খুশিটাই ভাবো, তাই না? কি ধরনের স্বার্থপর মা তুমি! बहुत पसंद है, बहुत ही चिकना है, ऐसे थोड़ी छोड़ो ना, आराम से, ये दोनों को बाहर करो। बहुत ही चिकना है, ऐसे थोड़ी কীর্তি, তুমি পুরো পাগল। আমি কলেজে যাচ্ছি। হুম, শ্যাম, শ্যাম, হ্যাঁ ম্যাডাম। আলমারির ওপর থেকে কিছু জিনিস নামাতে হবে, আমাকে সাহায্য করবে? চলো। হ্যাঁ ম্যাডাম, আপনি বলেন তো আমি নামিয়ে দিই? না, আমার পা।
কোথায় লেগেছে ম্যাডাম? পা টিপে দেবো? হ্যাঁ, এখানে? না, আরেকটু ওপরে। এখানে? না, আরেকটু ওপরে। আরেকটু ওপরে। আরে ইয়ার, আমি অ্যাসাইনমেন্টটা ভুলে গেছি। টাইম আছে, নিয়ে আসি। আরে কীর্তি, তুই কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এলি? আমি অ্যাসাইনমেন্টটা ভুলে গেছিলাম। শীতল নিজের যখন আপনার স্বামী অথবা স্ত্রী কোনো কারণে বাইরে যান, তখন তিনি আপনাকে বিশ্বাস করেন যে আপনি ওনাকে লুকিয়ে বিয়ের প্রতিজ্ঞাগুলো পালন করবেন। অবনীশ যাওয়ার সঙ্গে সঙ্গে শীতল ব্যভিচার শুরু করে দিয়েছিল, কিন্তু এটা তো কেবল শীতলের খারাপ কাজকর্মের শুরু ছিল। এরপর যা হলো সেটা দেখে আপনাদের মন ভয়ে কেঁপে উঠবে। ভাই রাজা, আজ ম্যাডাম আমায় খুব বড় বোনাস দিয়েছে। বোনাস? আরে দিওয়ালি আসতে তো অনেক দিন বাকি, বোনাস কি করে দিল? আরে রাজা, আজ আমি যা বোনাস পেয়েছি না, সেই বোনাস দিয়ে সারা বছর কেটে যাবে। ভাই আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্যার যাওয়ার সময় বলে গেছিলেন যে আমার যাওয়ার পর বাড়িঘর দেখতে। এখানে তো ম্যাডাম আমারই খেয়াল রাখছে। আর ভাই এমন যত্ন নিচ্ছে, জিজ্ঞেস করিস না। আচ্ছা ভাই, তোর তো লাক দেখছি হেভি ভালো। বুঝতে পেরেছিস? ভাই এরকম একটা সুযোগ আমাকেও করে দে না রে। আরে ভাই চুপ। ম্যাডাম হলো শুধুই আমার, ওনার দিকে তাকাবি না। ভাই ম্যাডাম তোর। কিন্তু আমার কীর্তিকে চাই, আমার কীর্তিকে চাই। যখন ম্যাডাম এত দয়ালু, তাহলে ভাব তার মেয়ে কত দয়ালু হবে। কাল দিনের বেলা শ্যাম তোমার ঘরে কি করছিল? ওই আমার কিছু আলমারি থেকে জিনিস নামানোর ছিল, তো আমি সাহায্যের জন্য ওকে ডেকেছিলাম। বাড়িতে কেউ ছিল না, বাবার অনুপস্থিতিতে একটা ড্রাইভার তোমার ঘরে ঢুকুক, এটা ঠিক নয়। আরেকটা কথা হলো, দরজা খুলে তুমি শাড়ি পরো না। যখন কাপড়টা পরবে তখন দরজাটা বন্ধ করে কাপড়টা পরবে। বাড়িতে চাকররাও রয়েছে। এই তুই কে রে আমাকে এই সমস্ত কথা শোনাবার? হ্যাঁ, আমি তোর মা, আমি যাকে চাইবো আমার নিজের রুমে ডাকতে পারবো। দুদিনের মেয়ের কাছে সাফাই দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই রে। আর কি বলেছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমি ড্রাইভারকে আমার রুমে ডেকেছিলাম কারণ আমার সাহায্যের দরকার ছিল, ব্যাস। তুই কে রে আমাকে এত লেকচার দেওয়ার? হ্যাঁ, নিজের চরকায় তেল দে তুই। আমার না তোর অ্যাডভাইসের কোনো প্রয়োজন নেই।
মালিকের বউয়ের সাথে এরকম করতে তোমার লজ্জা করে না? স্যার যা বলে গেছেন আমি সেটাই পালন করছি। উনি বলেছিলেন যে ওনার যাওয়ার পর আপনার যত্ন নিতে। কি হলো? মনে হচ্ছে কীর্তি আমাদের দেখে ফেলেছে। যদি অবনীশকে কিছু বলে দেয় তাহলে তো আমি শেষ হয়ে যাব। এবারে আমরা কি করব? কি হলো? অবনীশের ফোন নট রিচেবল। আমি ওর বেসমেন্টে একটা ফোন করে দেখি। হ্যালো, অবনীশ রাঠৌরের সঙ্গে কথা বলতে চাই আমি ওনার ওয়াইফ শীতল কথা বলছি। ম্যাম, স্যার এখন অন্য শিপে আছেন আর উনি এখন নেটওয়ার্ক রেঞ্জের বাইরে। উনি যখনই ফিরে আসবেন তাহলে বলবেন প্লিজ যেন আমাকে ফোন করে, খুব আর্জেন্ট ব্যাপার। ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ। কি হলো? ও অন্য একটা ইউনিটে গেছে, ওখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হয়, তাই আমার মনে হচ্ছে যে ফর নাও উই আর সেফ। আচ্ছা, কীর্তি, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তোমার লজ্জা করে না? একটা চাকরের সঙ্গে তুমি এসব করে বেড়াও। তুই যেরকম ভাবছিস সেরকম কিছু নয় কীর্তি, তোর কোথাও একটা ভুল হচ্ছে রে। মিথ্যে বলো না। আমি কিন্তু বাচ্চা নই, আমি সব বুঝতে পারি। বাবা ফোন করলে আমি সব বাবাকে বলে দেব। কীর্তি, তুই আমার আর তোর বাবার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে চাস? তুই জানিস তারপরে কি হবে? কেন? উনি একটু জানতে পারুক তোমার এসব ফালতু ভুলভাল কাজের কথা। তারপর যেটা হবে সেটা তুমি স্বপ্নেও ভাবোনি। শোন আমার কথা, তুই যদি অবনীশের সামনে নিজের মুখ খুলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভালোবেসে বোঝাচ্ছি, বুঝে যা। হ্যালো অলোকা। হাই শীতল, কেমন আছিস? আরে ইয়ার আর বলিস না, কীর্তি আমাকে শ্যামের সঙ্গে দেখে ফেলেছে। যদি অবনীশকে ওর সব সত্যি কথা বলে দেয় না তাহলে অবনীশ আমাকে একেবারে শেষ করে দেবে। ওই কীর্তি। নমস্কার আন্টি। কি ব্যাপার? আন্টি, আজ কীর্তি কলেজ এলো না, তাই ভাবলাম ওকে এই নোটসগুলো দিয়ে দিই। আর পরশু দিনের এক্সামের জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। কীর্তিও রুমেই আছে, তুমি যাও গিয়ে নোটসগুলো দিয়ে দাও। আর পারলে তোমরা দুজনে একসঙ্গে এক্সামের জন্য প্রিপারেশনও নিয়ে নাও। হ্যাঁ, ওকে আন্টি। কীর্তি, কারণ তুমি এখানে। আসতে হলো আমাকে। তুই আজ কলেজে এলি না কেন? কিন্তু তোর মা দেখলাম খুব ভালো ব্যবহার করলো আমার সাথে। কি ব্যাপার বলতো? কারণ প্লিজ তুমি ওনার ব্যাপারে কিচ্ছু বলো না। কেন? আর তুই বা এত টেনশনে আছিস কেন? কিছু না। আরে বল না আমাকে কি হয়েছে। কারণ প্লিজ এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কারণ আমাদের এক্সাম না পরশু, আমি একটু কনসেন্ট্রেট করতে পারছি না। তুমি আমার একটু হেল্প করবে? হ্যাঁ, আর স্যার ইম্পর্টেন্ট নোটসও দিয়েছে, আর এটা থেকে শুরু করবো আমরা দুজন। ঠিক আছে, এক সেকেন্ড।
ওঠো। তুমি তুমি এখানে কি করছো? আর তোমার শার্ট কোথায়? আরে ও শিট। কারণ কারণ তুমি এক্ষুনি এখান থেকে যাও, কেউ কিন্তু- দেখলে প্রবলেম হয়ে যাবে। আমরা তো পড়াশোনা করছিলাম। কারণ আমি জানি না, আমি তোমার সঙ্গে কালকে কলেজে দেখা করবো। যাও যাও যাও। তুই এই ছেলেটার সঙ্গে এতক্ষণ ধরে কি করছিলিস? আমি আরো পড়ছিলাম। আজকাল ছেলেমেয়েরা এভাবে পড়াশোনা করে বুঝি? এইসব মিথ্যে, আমি এরকম কিচ্ছু করিনি। কারেক্ট, এই সব মিথ্যে। এই ছবিগুলো যে নকল সেটা আমি জানি, এই ছবিগুলো যে নকল সেটা তুই জানিস, কিন্তু এই ছবিগুলো যে নকল এটা তো তোর বাবা জানেই না। তুমি করেছো না এইসব? হ্যাঁ বাবু, আমি করেছি, এই সব কিছু আমি করেছি। কারণ আমি জানি যে তুই অবনীশের সামনে তোর মুখ বন্ধ রাখবি না, সেই জন্য আমি তোর কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। এবার তুই আমাকে বল, তোর বাবা তোর কথায় বিশ্বাস করবে না আমার কথায়, নাকি এই নকল ছবিগুলোকে? ওর মনে হবে যে আমি তোকে রেড হ্যান্ডেড ধরে ফেলেছি, আর ঠিক সেই জন্যই তুই আমার ব্যাপারে ওকে মিথ্যে কথা বলছিস। তোর বাবা ফোন করেছে, নে কথা বল। হ্যালো। কীর্তি, মা সবকিছু ঠিক আছে তো? তোর এতগুলো মিসড কল দেখলাম। আর তুই বেস ইউনিটেও এতবার ফোন করেছিস, কোনো এমার্জেন্সি নাকি? না, সব ঠিক আছে, শুধু তোমার কথা মনে পড়ছিল, সেই জন্য আমি তোমায় কল করেছি। কীর্তি, মা তুই তো জানিস আমিও তোকে কতটা মিস করি। আমি টেনশনে পড়ে যাই। প্লিজ এরকম করিস না। সরি বাবা। দেখ, আমার এখন একটু কাজ আছে, আমি পরে তোকে আবার ফোন করব। ভেরি গুড। এবার তুই সারা জীবনের মতো অবনীশকে আমার ব্যাপারে কিচ্ছু বলবি না, তাই না? তোমার লজ্জা করে না এই ধরনের ছবি তুলে? কি ধরনের মা তুমি? কখনো কখনো নিজেকে বাঁচানোর জন্য না অন্যকে ডোবাতে হয় রে। এই মেয়েটা এত সহজে ছাড়বে না, এর কিছু একটা করতে হবে। কি? আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কোনো মা তার মেয়ের সাথে এরকম করতে পারে। কীর্তি, তুই ভয় পাস না, ওকে? আমরা কোনো অন্যায় করিনি। আর সবার আগে তুই একটা কাজ কর, তুই তোর বাবাকে সবকিছু খুলে বলে দে। না কারণ আমি সত্যিটা বলতে পারবো না, আর যদি আমি বাবাকে সত্যিটা বলিও দিই তাহলে মায়ের সত্যিটা জানতে পেরে বাবা ভেঙে পড়বে, আর আমি বাবাকে কষ্ট দিতে চাই না। শীতল যা করছিল সেটা অন্যায় তো বটেই, তাছাড়াও এটা মা মেয়ের সম্পর্কে একটা বড় কালো দাগ। নিজের শারীরিক প্রয়োজন মেটানোর জন্য সে শুধু নিজের স্বামীকেই ঠকায়নি, এমনকি নিজের মেয়ের ভাবমূর্তি ওর বাবার কাছেও খারাপ করছিল। কীর্তির মনে হয়েছিল যে ও চুপ করে থাকলে সমস্ত রহস্য গোপন থাকবে, কিন্তু এটা ও ভাবেও নি যে ওর চুপ করে থাকাই
আগামী দিনে অনেক সমস্যার কারণ হতে পারে। কি করছিলিস তুই? আমি আমার ফটোগুলো ডিলিট করেছি। এখন বাবাকে দেখানোর মতো তোমার কাছে আর কোনো প্রমাণ নেই। তাছাড়া আমি ভেবেছি যে বাবাকে তোমার চরিত্রর কথা বলবো না, কিন্তু যদি না বলি তাহলে সেটা বাবাকে ঠকানো। আমি এক্ষুনি বাবাকে ফোন করে বলে দিচ্ছি যে তুমি ওনাকে ভালোবাসো না, শুধু সম্পত্তির জন্য আছো। তুই আমাকে হুমকি দিচ্ছিস? এবার দেখ আমি তোর সঙ্গে কি করি। ছাড়ো আমাকে মা, তুমি এটা কি করছো? মা মা ছাড়ো আমাকে, মা ছাড়ো আমাকে, কি করছো? চল মা ছাড়ো আমাকে, মা তুমি কি করছো? মা 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 আমার কথাটা তো শোনো। বড় কি বেড়েছিল করছো আমার তুমি? সম্পর্কে বলবে বলে। এবার আমি যেটা তোর সাথে করব না, তুই সারা জীবন সেটা মনে রাখবি। আর যখনই তোর এটা মনে পড়বে তোর আত্মা কেঁপে উঠবে। রাজা দাদা, তুমি এসে গেছো। আমার মা কেমন হয়ে গেছে, তুমি আমায় সাহায্য করো, আমাকে এখান থেকে বার করো। আরে তুই এত চিন্তা কেন করছিস? রাজা দাদা আছে তো। হ্যাঁ, আরে কাঁদছিস কেন পাগলি? রাজা দাদা সাহায্য করবে তো তোর। এটা এটা কি করছো? আদর করছি তোকে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বাবাকে বলে দেবো। তোর বাবা তো 6 মাস পরে আসবে, আর যতদিনে তোর বাবা ফিরে আসবে ততদিনে রাজা এই নগরী লুটে অনেক দূর চলে যাবে। চলে যাও এখান থেকে। মা মা আরে আমার সুন্দরী পরী, তোর মাই তো তোর ব্যবস্থা করার জন্য আমাকে পাঠিয়েছে। উনি তো আমাকে বলেছেন তোকে নিয়ে মজা করতে। ছাড়ো আমাকে, ছাড়ো। কি করে যে তোকে ছাড়ি? কতদিন ধরে তোর ওপর নজর ছিল রে। আজ সুযোগ পেয়েছি যখন, সব মজা নিয়েই ছাড়বো। হ্যাঁ অবনীশ, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর কীর্তি কেমন আছে? কয়েকদিন ধরে ওর সঙ্গে কথা হয়নি। কীর্তি ওর কলেজের স্টাডি ট্যুরে গেছে, অম্বুরি গ্রামে। স্টাডি ট্যুর? হ্যাঁ গো, কলেজে হঠাৎ করেই প্ল্যান হয় আর ওরা সবাই অম্বুরি গ্রামে চলে যায়। ওখানে গ্রামে এত নেটওয়ার্কের প্রবলেম যে ও আমাকে পিসিও থেকে ফোন করেছিল। এমনিতেও ঠিকই আছে, তুমি একদম ওকে নিয়ে ভেবো না, আমি তো আছি ওর খেয়াল রাখার জন্য। সেটা তো আমি জানি, তুমি থাকতে ওকে নিয়ে বেশি চিন্তা করার আমার কোনো প্রয়োজন নেই। খুব ভাগ্যবতী আমার মেয়ে যে তোমার মতো একজন মা পেয়েছে। হ্যাঁ, চলো আমি রাখছি, বাই। ওকে, বাই। তোর কি কথা হয়েছে কীর্তির সাথে? না, 1 সপ্তাহ হয়ে গেল কোনো খোঁজ নেই। কলেজেও আসছে না আর ওর ফোনও বন্ধ। এবার তো আমার টেনশন হচ্ছে। আরে এই কীর্তিও পারে, কলেজের অ্যাসাইনমেন্টটা এখনো সাবমিট করেনি। ও তো আগে এত ইরেসপন্সিবল ছিল না। আমার তো এই ব্যাপারটা নিয়ে টেনশন হচ্ছে যে ও কোনো বিপদে পড়েনি তো। ওর বাড়ি গিয়ে দেখি আমি একবার। হ্যাঁ, কি ব্যাপার তুমি?
নমস্কার আন্টি, কীর্তি বাড়িতে আছে? কেন? আসলে কিছুদিন ধরে ও কলেজেও আসছে না আর ওর ফোনও বন্ধ, তাই ভাবলাম একবার এসে খোঁজ নিয়ে যাই সব ঠিক আছে কিনা। ওর ফোনটা জলে পড়ে গেছিল, সেই জন্য কাজ করছে না। আর ও এখানে নেই, ও দিল্লিতে আছে ওর কাজিনের বাড়িতে। দিল্লিতে? কীর্তি তো আমাকে কখনো বলেনি যে ওর কোনো কাজিন দিল্লিতে থাকে। তাহলে আমি কি মিথ্যে কথা বলছি? আর তাছাড়া সব কথাও সবসময় তোমায় বলবেই বা কেন? হ্যাঁ, তুমি যেতে পারো এখন। কারণ ছাড়ো কারণ দেখ, ও এখন চলে গেছে। আচ্ছা বল, আগে খাবার খাবি নাকি? আচ্ছা খাবারটা পরে খাস, আগে একটু মজা করে নিচ। আগে তোর হাতটা বাঁধবো। প্লিজ প্লিজ আমাকে বেঁধো না, খুব ব্যথা করে। ব্যথা করবে? যদি তোর হাত না বাঁধি তাহলে তোর হাতের দিকেই সারাক্ষণ আমার খেয়াল থাকবে, আর আমি তো মজাই করতে পারবো না। আমি হাত পা নাড়াবো না। নাড়াবি না তো? কেন? তুইও মজা পাচ্ছিস তাই না? হ্যাঁ, দরজা তো বন্ধ করো। লজ্জা পাচ্ছিস? হ্যাঁ, দরজা বন্ধ করে দিচ্ছি, দাঁড়া। শ্যাম, ওই কিছু শুনলে তুমি? কি? আমি কারোর চিৎকার করার আওয়াজ পেলাম। আমি তো কোনো আওয়াজ পেলাম না। কিন্তু আমি শুনেছি নিশ্চয়ই কেউ চিৎকার করছিল। আরে তোমার মেয়েই করেছে হয়তো। কম। ম্যাডাম, শীতল ম্যাডাম, শীতল ম্যাডাম, ম্যাডাম। চিৎকার করে কিচ্ছু হবে না। যখন আমার মা নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমার কথা ভাবেনি, তাহলে তোর কথা কি শুনবে? আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করে ফেলেছি। তখন আমিও এইভাবেই কাঁদছিলাম। দেখলি না, মানুষ পাল্টাতে সময় লাগে না। যেভাবে তুই আমার কথা শুনিসনি, সেভাবে আমিও তোর কথা শুনবো না। এক একটা জিনিসের বদলা নেব। কীর্তি, আমাকে ক্ষমা করে দে বাবু। আমি তোর মা। তোর মতো মহিলা মা হওয়ার যোগ্য নয়। তুই আমার জীবন নষ্ট করে দিয়েছিস। ছাড়বো না আমি তোকে, ছাড়বো না আমি তোকে। আমায় ক্ষমা করে দে বাবু, আমায় ক্ষমা কর। বাবা, বাবা, তোর আমাকে আগেই বলা উচিত ছিল সবকিছু, কিন্তু যখন করণের সন্দেহ হলো তখন ওই আমাকে ফোন করে সব বলল। আঙ্কেল, আমি করণ বলছিলাম, কীর্তির ক্লাসমেট। আমি শুধু এটুকুই জানতে চাই যে কীর্তি কলেজের মাঝখানে দিল্লি চলে গেল কেন? দিল্লি? আরে না, ও তো তোমাদের কলেজের স্টাডি ট্যুরে কোনো একটা গ্রামে গেছে। স্টাডি ট্যুর? না আঙ্কেল। কীর্তির দুর্ভাগ্য যে শীতলের মতো স্বার্থপর ও অভদ্র মহিলা তার মা ছিল। কীর্তির সঙ্গে যা হয়েছিল তা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু তাও নিজের হাতে আইন তুলে নেওয়া তার উচিত হয়নি। যেভাবেই হোক না কেন, তার উচিত ছিল পুলিশের কাছে পৌঁছনো।
অথবা এমন কোনো আপনজনের কাছে যে তাকে সাহায্য করতে পারে। 17 বছরের কীর্তির ওপর মা শীতল আর কাজের লোক রাজাকে খুন করার কেস চলছে। ও এখন জুভেনাইল হোমে আছে। বন্ধুরা, ভয় না পেয়ে সচেতন থেকে কীর্তির উচিত ছিল আগেই নিজের বাবাকে সব সত্যি বলে দেওয়া। মা বাবাকে সম্মান আলাদা কথা, কিন্তু তাদের ভয়ে নিজের মনের কথা তাদের না বলা খুব বড় ভুল। যদি আপনি কোনো ভুল করেন তাহলে অবশ্যই তাদের জানানো উচিত। হয়তো তারা বকবেন, এটা ভেবে সেই ভুলটা লুকোনো উচিত নয়। সব মা বাবার নিজের সন্তানের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করা উচিত, যাতে যদি ওরা ভুল করে ফেলে ওরা যেন আপনাকে সব কথা বলতে ভয় না পায়। তাতে হয়তো ওদের জীবন নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। এর সাথেই আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই পর্ব এখানেই শেষ করছি। কথা দিচ্ছি পরের সপ্তাহে আবার একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ইটস বেটার বি সেফ দ্যান সরি।